প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং বাংলাদেশে যারা বসবাস করছেন তারা নিরাপদে থাকার চেষ্টা করছেন। আমি ওডিসিয়াস, আমাদের ওডিসিয়াস কহেনের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ফেসবুকের একটা পোস্ট আমার নজরে আসলো আজকে, সেটা দেখেই এই মনে হলো যে এই ভিডিওটা একটু বানাই, চট করে কিছু কথা বলি এই ব্যাপারগুলো নিয়ে। তো আপনারা দেখছেন মিম চত্বর ইউনিভার্সিটি অফ ঢাকা এই নামের একটা পেজ থেকে লেখাটা হয়েছে। আমি না হয় প্রথমে চট করে ওটা পড়ি, সেখানে কি লিখেছে, তারপরে আমরা দেখব যে সেটা মূলত বস্তুনিষ্ঠতা নিয়ে আমরা একটু কথা বলবো। তো ওখানে লিখেছে, 1958 সালে পূর্ব পাকিস্তান সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছিলেন আব্দুল হাকিম। তিনি কারো তোয়াক্কা না করে সংসদ পরিচালনা করতেন, তাই আওয়ামী লীগ তাকে পছন্দ করত না। তাকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ সংসদে আব্দুল হাকিমকে পাগল এবং সংসদ পরিচালনার অযোগ্য আখ্যা দিয়ে প্রস্তাব পেশ করে এবং তা গৃহীত হয়। স্পিকার আব্দুল হাকিমের জায়গা নেন ডেপুটি স্পিকার শাহেদ আলী এবং তিনি নরম স্বভাবের হওয়ায় আওয়ামী লীগের পছন্দের ছিলেন। তার সংসদ পরিচালনায় সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলো। 23 সেপ্টেম্বর সংসদে ব্যাপক হট্টগোল, হাতাহাতি। শেখ মুজিব সংসদ গরম করে রেখেছিল, সেও সমানে হাতাহাতি করে যাচ্ছিল। একসময় শাহেদ আলীর উপর চড়াও হয় সকলে। মাইক্রোফোন স্ট্যান্ড দিয়ে তার মুখে আঘাত করা হয়, কাঠের তক্তা ও পেপারওয়েট দিয়ে মাথায় আঘাত করা হয়, চেয়ার দিয়েও নাকি পেটানো হয়। শেখ মুজিব একটা হান্টার নিয়ে তেড়ে যায় তার দিকে। উপর্যুপরি আঘাতের ফলে 26 সেপ্টেম্বর 1958 সালে তিনি হাসপাতালে ইন্তেকাল করেন। এর কিছুদিন পরেই অক্টোবরে ইস্কান্দার মির্জা সংসদ ভেঙে দিয়ে সামরিক আইন জারি করেন এবং এর পেছনে শাহেদ আলী হত্যা গুরুত্বপূর্ণ অনুঘটক ছিল। সম্ভবত শেখ মুজিবই ও তার দলবলই প্রথম আওয়ামী লীগকে কলঙ্কিত করে এবং তাদের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে কখনো কোনো অনুশোচনা ছিল না। এটা হলো এই পোস্টের বক্তব্য। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে এই লেখাটি একটি উদ্দেশ্যমূলক বলতে পারি আমি, কিংবা একটি পক্ষপাত দুষ্ট দুষ্ট বলবো না, কেউ যখন লেখে কিছু না কিছু বায়াস তো তাতে থাকেই, সেরকমই কিছু পক্ষপাতের মধ্যে করা হয়েছে এই লেখাটার মধ্যে। এবং বোঝা যাচ্ছে যে এটি আওয়ামী লীগকে দোষারোপ করার, এখন যে বর্তমানে যে ন্যারেটিভটা প্রচলিত আছে বাংলাদেশে, সেই ন্যারেটিভটার সপক্ষে আরো নতুন কিছু যোগ করার জন্যই এরকম একটি লেখা লেখা হয়েছে বলে আমার ধারণা। তো আমরা প্রথমে একটু দেখি এখানে দু একটা জিনিস যেগুলো থেকে আমরা এটাকে পক্ষপাত দুষ্ট বলতে পারি। যেমন ধরুন এখানে প্রত্যেককে, স্পিকার আব্দুল হাকিম, ডেপুটি স্পিকার শাহেদ আলী, কিংবা ধরুন ইস্কান্দার মির্জা, আরো আইয়ুব খান, সবাইকেই সম্মানসূচক করেন, বলেন, যান, এরকম কথাবার্তা বলা হয়, এইভাবে অ্যাড্রেস করা হচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু সম্পর্কে বলতে গিয়েই সে ছুটে যায়, চড়াও হয়, এটা সেটা এরকম ভাবে কথাগুলো বলছে, গরম করে রেখেছিল, এই টাইপের, মানে তুচ্ছ তাচ্ছিল্য অর্থে ব্যবহার করা হচ্ছে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, এটা আমি একটু পরে যখন আরো বিস্তারিত বলবো, ওই দিনের ঘটনাগুলোর একটা নির্মোহ বর্ণনা দেবার চেষ্টা করব, তখন আপনারা আরো জানতে পারবেন। তো এখানে ছবি যেটা নিচে দেখছেন, যে বঙ্গবন্ধুর চেহারা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ওটা বঙ্গবন্ধুর ছবি আঁকা হয়েছে বা এআই দিয়ে জেনারেট করা হয়েছে। তো এআই এর এই ছবিটাতে, এআই জেনারেটেড এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু একটি চেয়ার মাথার উপরে তুলে নিয়ে তেড়ে যাচ্ছেন স্পিকারের দিকে। যদিও স্পিকার অলরেডি আহত, রক্তাক্ত, এবং একজন পুলিশ বা সিকিউরিটি স্টাফ তাকে বাঁচানোর চেষ্টা করছে, এরকম একটা ঘটনা, যদিও এক্স্যাক্ট ওই ঘটনা না। কিন্তু ছবিটা দেখে কি মনে হবে যে বঙ্গবন্ধু চেয়ার দিয়ে তাকে মেরেছে, এবং বাজারে প্রচলিত আছে যে চেয়ার দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, এরকম একটা কথা বাজারে প্রচলিত আছে। তো ছবিটা দিয়ে সেটাই ন্যারেট করা হচ্ছে, কিন্তু মানুষকে দেখানো হচ্ছে। বাট এখানে যে বর্ণনা লেখা আছে, যে ক্যাপশনে যা আছে, যে মিম চত্বর ইউনিভার্সিটি অফ ঢাকা, তাদের যে বর্ণনা, সেখানে কিন্তু দেখেন একটা লাইনে পরিষ্কারভাবে লেখা আছে যে বঙ্গবন্ধুর কথা উল্লেখ করে যে শেখ মুজিব একটা হান্টার নিয়ে তেড়ে যায় তার দিকে। ক্যাপশনটাতে পরিষ্কারভাবে লেখা আছে যে শেখ মুজিব একটা হান্টার নিয়ে তার দিকে তেড়ে যান, যদিও লিখেছে তেড়ে যায় তার দিকে, ভালো কথা। তো হান্টার কি জিনিস? হান্টার নিশ্চয়ই চেয়ারের পানা। আপনারা যারা অনেকে হয়তো জানবেন না হান্টার কি, আমরা হান্টার বলতে সাধারণত শিকারই বোঝাই, কিন্তু একই সাথে সেই ব্রিটিশ আমলে বা জমিদারি আমলে যে চামড়ার চাবুক যেটা দিয়ে
পেটানো হতো, সেটা ঘোড়া কিংবা অবাধ্য প্রজা পেটানোর একটা চাবুক ছিল। আমি দেখি একটা ছবি যদি দিতে পারি, কিংবা একটা এআই জেনারেটেড ছবি আপনাদের দেখাতে পারি যে হান্টার কেমন ছিল। তো বল, নিজে বলছে, বর্ণনা দেবার সময় বলছে যে শেখ মুজিব একটি হান্টার নিয়ে তার দিকে ছুটে যান, কিন্তু ছবিটা এঁকেছে শেখ মুজিব একটি চেয়ার মাথায় তুলে, মানে একেবারে তাকে অনেকখানি উন্মত্ত বা কি বলা যেতে পারে, একটু গুন্ডা টাইপের একজন হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে ছবিটাতে। এটা তার স্ববিরোধিতা। আর আরেকটা জিনিস হলো যে এখানে যে বঙ্গবন্ধু বা তার দলবলের উপরে অভিযোগ করা হচ্ছে, আহ, আমাদের মাথায় রাখতে হবে বঙ্গবন্ধু তখন ছিলেন সরকারি দলের, আহ, এবং ওইটা প্রাদেশিক পার্লামেন্টে যেটা। আর শাহেদ আলী ছিলেন তাদেরই পছন্দের স্পিকার, এটা মাথায় রাখতে হবে। ডেপুটি স্পিকার থেকে তাকে স্পিকারের দায়িত্ব, সভাপতিত্ব করার দায়িত্ব দেওয়া হয়, কারণ আব্দুল হাকিমকে আব্দুল হাকিমের উপরে বঙ্গবন্ধু বা তার দল, তৎকালীন সরকারি দলের অনাস্থা আসে, এবং সে অনাস্থাটা গৃহীত হয়, যার ফলে আব্দুল হাকিমের অনুপস্থিতিতে শাহেদ আলী স্পিকারের দায়িত্ব পালন করছিলেন ওই দিন। কাজেই শাহেদ আলী হচ্ছে বঙ্গবন্ধুর বা তার দলের, ওই সময়কার তৎকালীন আওয়ামী লীগের পছন্দের ব্যক্তি, পছন্দের স্পিকার, যিনি সংসদ পরিচালনা করতে বসেছিলেন। কিন্তু বিরোধী দলে যারা ছিল, বিরোধী দল কিন্তু আব্দুল হাকিমের বদলে শাহেদ আলীকে দেখতে চায়নি। মূল গোলমালের সূত্রপাত সেখানে, এবং একটা 20 তারিখ থেকে 23 তারিখ বা 25 তারিখ পর্যন্ত একটা রক্তক্ষয়ী বা একটা বিতিকিচ্ছিরি অবস্থা চলছিল তখন সেই পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান, সরি পূর্ব বাংলা, আগে নাম ছিল পূর্ব বাংলা, পরে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয় সেই পূর্ব পাকিস্তান সংসদে বা অ্যাসেম্বলিতে। তো আমরা এই জিনিসগুলো একটু আপনাদেরকে নজরে রাখতে বলছি। তারপরে আমরা দেখি এখন একটু ইতিহাস থেকে আমরা কি পাই নির্মোহভাবে, সেই জিনিসগুলোর দিকে আমরা একটু নজর দিই। আমাদেরকে ফিরে যেতে হবে 1958 সালের সেপ্টেম্বর মাসে, তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সেই রক্তক্ষয়ী একটা অধিবেশন, একটা কয়েকদিন ব্যাপী যে গোলমেলে একটা সময় ছিল, সেই সময়টাতে এই ঘটনায় তখন থেকেই বঙ্গবন্ধুর নাম জড়িত করা হয়েছে, জড়িয়ে আছে, এবং বিভিন্নভাবে এগুলোকে বর্ণনা করা হয়েছে। আমরা আজকে দেখি নিরপেক্ষভাবে ইতিহাসের ধুলোবালি ঝেড়ে যদি কিছুটা সত্য খুঁজে বের করে আনতে পারি, সেই দিকটাতে আমরা একটু দেখব। এই ঘটনাগুলি আপনারা বিভিন্ন বইপত্রে বা বিভিন্ন সূত্র থেকেই জানতে পারবেন, যেমন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে এই সম্পর্কে কিছু প্রেক্ষাপট বিবরণ করা ঘটনাগুলো আছে। সরাসরি ভাবে ডিটেলস না থাকলেও আপনারা প্রেক্ষাপট এগুলো জানতে পারবেন। এ লিগেসি অফ ব্লাড, অ্যান্থনি মাস্কেরেনহাসের এই বইটাতেও বেশ তথ্যবহুল সেই 58 সালের সংসদীয় যে বিশৃঙ্খলা, যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সম্পর্কে কিছু পাবেন। ফ্রেন্ডস নট মাস্টার্স, আইয়ুব খানের লিখিত বই, সেখানে ওই মৃত্যুর ঘটনাগুলি পাবেন। এবং আইয়ুব খান চেষ্টা করেছিল বঙ্গবন্ধুকে এটার জন্য দায়ী করতে, কিন্তু সেখানেও কিন্তু সরাসরিভাবে যে বঙ্গবন্ধুই চেয়ার দিয়ে মেরেছেন এমন কোনো কথা কিন্তু নাই। সেই সময়কার পত্রপত্রিকা যেমন দৈনিক ইত্তেফাক, তারপরে ডন, এরকম পত্রপত্রিকাগুলোতে পাবেন। তারপরে আপনি যদি পারেন সেই সময়কার সংসদীয় নথিপত্র, যেগুলোকে আমরা বলি পার্লামেন্টস প্রসিডিংস, ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি প্রসিডিংস, এখানে 1958 সালের 20 ও 21 সেপ্টেম্বরের অধিবেশনের কার্যাবলী যদি আপনি চেক করেন খুঁজে পাবেন। তো এগুলো থেকে দেখতে পারেন। তো যাই হোক, আমরা চলে যাই আবার আমাদের আলোচনায় চলে যাই যে কিভাবে কি ঘটনাগুলো ঘটেছিল। মূলত ওই 58 সালের ওই সময় পাকিস্তানের রাজনীতিতে একটা চরম অস্থির অবস্থা বিরাজ করছিল। সেখানে রাজনীতিবিদদের চাইতে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্র বেশি শক্তিশালী ছিল। এটা নিয়ে না হয় অন্য আরেকদিন আর একটা বিস্তৃত আলোচনা করা যেতে পারে। সেখানে আজকে যেমন আমরা বাংলাদেশে দেখি যে সচিব বা ওনারা একজন মন্ত্রীর, মানে জনপ্রতিনিধির অধীনে, রাজনীতিবিদ না, ব্যাপারটাকে আমরা এইভাবে বলবো যে জনপ্রতিনিধির বা পার্লামেন্টের অধীনে তারা কাজ করেন। একজন মন্ত্রীর অধীনে সচিবরা কাজ করেন, যিনি ক্যাবিনেট সেক্রেটারি, মানে প্রধান সচিবদের মধ্যে যিনি সবচেয়ে প্রধান, তিনি প্রধানমন্ত্রীর কাছে অধীনে থাকেন বা তার কাছেই সবকিছু
দায়বদ্ধতাকে চালিত হন। বর্তমানে বাংলাদেশে এই গত 17 মাসের কথা আমি বলছি না, মানে গত 24-এর 5ই অগাস্টের পরের কথা বলছি না, এটা আর বাংলাদেশ নেই, এটা অন্য হিসাব। কিন্তু তার আগের বাংলাদেশে যে রাজনৈতিক বা সাংবিধানিক যে অবস্থানগুলো, সেখানে পার্লামেন্টই হচ্ছে সর্বোচ্চ সার্বভৌম প্রতিষ্ঠান, যেখানে জনপ্রতিনিধিরা তাদের মানে দেশের জনগণ জনপ্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পালন করেন বা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পালন করেন, এভাবে ব্যাপারটা হয়। কিন্তু পাকিস্তানের সেই গোড়ার দিকে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। সেখানকার এই যে সচিবেরা সামরিক এবং বেসামরিক দুই আমলাতন্ত্রই, সামরিক বাহিনীও মনে করত, আবার বেসামরিক আমলারাও মনে করত যে রাজনীতিবিদরা হচ্ছে দুর্নীতিবাজ, রাজনীতিবিদরা কিছু পারে না। এখন যেমন বাংলাদেশে একটা বিরাজনীতিকরণের একটা জিনিস আমাদের মাথার মধ্যে ঢোকানো হয়েছে, তখন এটা অনেক জোরে সরে ছিল। এবং এই সচিবদেরই যিনি প্রধান, তিনি মানে এখনকার যিনি ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে যদি আমরা বলি, সেই সময়কার যিনি প্রধান, নামটা মানে পদের নামটা আমি মনে করতে পারছি না, তো তিনি কিন্তু পার্লামেন্ট বা প্রধানমন্ত্রীর কাছে ইয়ে করতেন, তিনি প্রেসিডেন্টের কাছে ইয়ে করতেন, কি বলে, দায়বদ্ধ ছিলেন প্রেসিডেন্ট, এবং এক পর্যায়ে তো নিজে প্রেসিডেন্ট হয়েই বসলেন। তো যাই হোক, এটা অন্য গল্প। তো সেই সময়ে আপনার পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশ বা আগে নাম ছিল পূর্ব বাংলা, সেখানকার স্পিকার আব্দুল হাকিম, তিনি বেশ একটু তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারেরও একটা অভিযোগ ছিল যে তিনি পক্ষপাতিত্ব করেন, তিনি বিরোধী দলের প্রতি পক্ষপাতিত্ব করেন। তো সেইটাতে 20 সেপ্টেম্বর একটা সরকারি দল, যেটা আওয়ামী লীগ, এবং সেই যে সরকারি দল, তারা স্পিকার আব্দুল হামিদকে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করে একটা প্রস্তাব পাশ করে তাকে চেয়ার থেকে সরিয়ে দেয়। তো এই ঘটনাটা বিরোধী পক্ষ আবার একদমই মেনে নেয়নি এবং মোটামুটি একটা বিস্ফোরণমুখ একটা পরিস্থিতি তৈরি করে। তো 21শে সেপ্টেম্বর তখন স্পিকারকে যেহেতু অনাস্থা এনে সরিয়ে দেওয়া হয়েছে, সো স্পিকারের চেয়ার খালি। তখন নিয়ম অনুযায়ী যেটা হয়, আমাদের একটা স্পিকারের প্যানেল থাকে, যারা 1 নাম্বার 2 নাম্বার এরকম কার অনুপস্থিতিতে, স্পিকারের অনুপস্থিতিতে কে সেই দায়িত্ব পালন করবেন, তার অনুপস্থিতিতে কে সেই দায়িত্ব পালন করবেন, এরকম একটা প্যানেল থাকে। সেই অনুযায়ী ডেপুটি স্পিকার এই দায়িত্ব পালন করতে এলেন, যিনি শাহেদ আলী পাটোয়ারি। তিনি একজন সজ্জন আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তিনি বসলেন, কিন্তু বিরোধী পক্ষ, পার্লামেন্টের বিরোধী দল, সেটা মানতে একদমই রাজি নন। প্রচন্ড হইহট্টগোল, চিৎকার চেঁচামেচি, আমরা শাহেদ আলীকে মানি না, এই ধরনের কথা বলছে। এবং এক পর্যায়ে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেল। তো হাতাহাতি শুনে আপনারা আবার মনে করে বসবেন না যা কি অসভ্যতা। না ভাই, জাপানের পার্লামেন্টেও প্রায় আমরা এরকম অনেকবার দেখেছি সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা। তো পাকিস্তান তখন নতুন একটা দেশ, ডেমোক্রেসির চর্চা, সেই ব্রিটিশদের কাছ থেকে কেবল স্বাধীন হওয়া, সেখানে পার্লামেন্টারিয়ানদের মধ্যে হাতাহাতি হওয়াটা খুব বেশি দোষের কিছু দেখছি না। আমরা গত সরকারের আমলে, মানে হাসিনার সরকারের আমলে বিএনপির পার্লামেন্টারিয়ানদের দেখেছি পার্লামেন্টের ভিতরে গালিগালাজ করতে, চেয়ার টেবিল ফাইল পত্র ছুঁড়ে ফেলতে। তো এরকম হচ্ছিল। তো তখনকার দিনে, ওই সময়কার কথা যদি বলি, যে হাতাহাতি হচ্ছে, তখন মাইক্রোফোন গুলো ছিল ভারী লোহার স্ট্যান্ডওয়ালা, তাদের নিচে যে স্ট্যান্ডের উপর দাঁড়ানো, এটা লোহার একটা স্ট্যান্ড, বেশ ভারী। তো এইগুলো তখনকার এমপিরা রাগের মাথায় সেই সব মাইক্রোফোনের স্ট্যান্ডগুলো উপড়ে ফেলে, তুলে ফেলে একে অপরের দিকে ছুটতে লাগলো। আসবাবপত্র, যেগুলো ফার্নিচার ছিল, সেগুলোকে ভাঙচুর শুরু করলো। এইরকম চরম বিশৃঙ্খলার মধ্যে এক পর্যায়ে বিরোধী দলের বেঞ্চ থেকে, এটা খেয়াল রাখতে হবে, জিনিসটা ধারণা করা হয় যে বিরোধী দলের বেঞ্চ থেকে একটা মাইক্রোফোনের স্ট্যান্ড অথবা চেয়ারের পা, এরকম কিছু একটা, মানে হই হট্টগোলের মধ্যে এটা আইডেন্টিফাই করা যায় না এক্স্যাক্টলি কে মেরেছে বা কোন জিনিসটা কিভাবে, কোন আঘাতটা বেশি ছিল। তো গিয়ে সরাসরি শাহেদ আলীর মুখেও মাথায় আঘাত করে, যেটা ছুঁড়ে মারা হয়। সেটা হতে পারে একটা মাইক্রোফোনের স্ট্যান্ড, হতে পারে একটা চেয়ারের পা, ভাঙা চেয়ারের পা। তো সেই অবস্থায় সাংঘাতিক আহত হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়, এবং খুব দুঃখজনকভাবে উনি তার 3-4 দিন পরে হাসপাতালে উনি প্রয়াণ করেন, মৃত্যুবরণ করেন 26শে সেপ্টেম্বর। এবং এই দাঙ্গা 23শে সেপ্টেম্বরেও চলে, পর্যন্তই চলে।
এবং পুলিশের হস্তক্ষেপে সেটাকে আবার বন্ধ করতে হয়। তো এই কারণে অনেক জায়গাতে অনেক রেফারেন্সে আপনি এই 23শে সেপ্টেম্বর দিনটা পাবেন, যেদিন যে শাহেদ আলী আহত হবার ঘটনা হিসেবে দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন শাহেদ আলীর উইকিপিডিয়া পেজটাতে আজকের এই মুহূর্তে এই ভিডিও করার কিছু আগে আমি যখন চেক করছিলাম তখন 23শে সেপ্টেম্বর কথাটি পেয়েছি, কিন্তু আমি আরও অন্যান্য সোর্স থেকে আমি মোটামুটি নিশ্চিত যে এটা 21শে সেপ্টেম্বরই হয় এই ঘটনাটা ঘটে। ওনার পরে যে আঘাতটা আসে, মূল আঘাত যেটি, সেটি 21শে সেপ্টেম্বরের ঘটনায়। এখন এটা তো গেল, তাহলে আমাদের প্রশ্ন হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার কি ভূমিকা এখানে? তো শেখ মুজিব তখন আওয়ামী লীগ সংসদীয় দলের একজন প্রভাবশালী নেতা, তরুণ এবং বেশ প্রভাবশালী। তো কিন্তু আমরা যদি এই হিস্টোরিক্যাল ডকুমেন্টসগুলো চেক করি দেখি, তাহলে দেখা যাবে যে এই 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 দাঙ্গাটি কেউ উস্কে দেয়নি বা কেউ তৈরি করেনি। ওটা একটা কি বলে, একটা ফ্ল্যাশ মবের মতো একটা ঘটনা ঘটে গেছে, পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ঘটনাটা ঘটেছে। এবং কাউকে যদি এটার জন্য দায়ী করতে হয়, মানে দাঙ্গাটা তৈরি করার জন্য দায়ী করতে গেলে তো সেটা বিরোধী দল। তারা 21 তারিখে যখন শাহেদ আলী চেয়ারে বসলেন, সেটাকে বিরোধিতা করে তারা হইচই চিৎকার চেঁচামেচি শুরু করলেন। ইয়েস। এখন এই বিরোধী দল কেন এই গোলমালটা শুরু করলো, সেটার কারণ হিসেবে আবার আপনারা চাইলে আরো পেছনে গিয়ে আগের দিন কেন সরকারি দল স্পিকার আব্দুল হাকিমকে সরিয়ে দিয়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারিকে সেখানে বসালেন বা ইয়ে করলেন, এগুলো বলতেই পারেন। ইয়েস, সেটা হতে পারে, কিন্তু সেটা তো দাঙ্গা তৈরি হচ্ছে না। আমরা এরকম করে পেছাতে থাকলে তো পেছাতে পেছাতে একদম চলেই যেতে পারি, এটা হলো কেন, সেটা হলো কেন, এই করতে করতে একদম সেই আদম হাওয়া পৃথিবীতে আসলো কেন, সেখানেই চলে যেতে পারি। তো সেটা না দেখে আমরা ওই দিনের দাঙ্গার মূল জিনিসটা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে বিরোধী দলই সেটার হই হুল্লোড়, চিৎকার বা চেঁচামেচি, গন্ডগোল এগুলো শুরু করে, সূত্রপাত সেখান থেকে হয়। কিন্তু তারাও হয়তো এরকম মারপিট, হত্যা, রক্তারক্তি পর্যায়ের এরকম চিন্তা তারাও নিশ্চয়ই করেননি, কিন্তু হয়ে গেছে। ঘটনার স্বতঃস্ফূর্ততায়, অনিয়ন্ত্রণের কারণে ঘটনাটা এরকম একটা দুঃখজনক পর্যায়ে চলে গেছে, যেখান থেকে কোনো একজনের ছুঁড়ে মারা ভারী কিছুর আঘাতে শাহেদ আলী সাংঘাতিকভাবে আহত হন এবং পরবর্তীতে তার চিকিৎসাধীন অবস্থায় উনি 26শে সেপ্টেম্বর ইন্তেকাল করেন। তো এইটা নিয়ে পরবর্তীতে আইয়ুব খানের সামরিক সরকার, এবং এই গোলমালের ঘটনাটা নিয়েই কিন্তু এক ফাঁকে আইয়ুব খান রাষ্ট্র ক্ষমতাটা দখল করে নেন, যে নাই, তোমরা রাজনীতিবিদরা কিছুই করতে পারো না, আমরা সেনাবাহিনী এসে দেশটাকে সোজা বানিয়ে দেবো, গণতন্ত্র এনে দেবো। তো সেই আইয়ুব খানের সামরিক সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বহু নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছে, গ্রেফতার করেছে, কিন্তু তারা কোনো মামলাতেই বা কোথাও কোনো নথিপত্রে বা কোনোভাবেই শাহেদ আলীকে সরাসরি আঘাত করার পেছনে শেখ মুজিবের কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা কিংবা শেখ মুজিব কাউকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন তাকে কি আঘাত করার, এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি। এটা একটা দুর্ঘটনাই, আমরা এটাকে একটা দুর্ঘটনাই বলতে পারি। ইভেন সেই বিরোধী দলের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে বিরোধী বেঞ্চ থেকে জিনিসটা ছুড়ে মারা হয়, তারাও এটা তাকে উদ্দেশ্য করে, হত্যার উদ্দেশ্য করে যে ছুড়ে মেরেছে সেটা না, কিন্তু দুই দলের ভেতরে দায়িত্বহীনতা, একটা সহিংসতা মূলক একটা অবস্থায় এই ঘটনাটা ঘটে। তো শাহেদ আলীর মৃত্যুটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি তো বটেই, কিন্তু তার পাশাপাশি সেটা একটা জাতীয় দুর্যোগও হয়ে গেল, পরিণত হলো, যেটা আমি বলছিলাম একটু আগে, যে এই ঘটনাটাকেই অজুহাত হিসেবে ব্যবহার করে 58 সালের 7ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা তিনি দেশে সামরিক আইন জারি করেন। ওই যে আবার একটু চট করে বলি, অন্যদিন আর ডিটেলস আলাপ করবো। এই ইস্কান্দার মির্জা কিন্তু একজন সচিব ছিলেন, উনি বেসামরিক আমলা, এবং সে আমলাদের প্রধান ছিলেন উনি। এক পর্যায়ে উনি নিজেই প্রেসিডেন্ট হয়ে যান, এবং প্রেসিডেন্ট হয়ে এই ঘটনাটাকে অজুহাত করে ব্যবহার করে তিনি সামরিক আইন জারি করেন, এবং কিছুদিন পরে সেই প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ইয়েকে নিয়োগ দেন, আইয়ুব খানকে, জেনারেল আইয়ুব খানকে নিয়োগ দেন। কিছুদিন পরে জেনারেল আইয়ুব খান নিজেই প্রেসিডেন্ট হয়ে যান। তো তিনি প্রচার করলেন, ইস্কান্দার মির্জা প্রচার করলেন যে রাজনীতিবিদরা একে অপরকে খুন করে, তাই দেশ চালানোর অধিকার তাদের নেই। হ্যাঁ, এইসব বলে টলে সামরিক শাসন জারি করেন। তার মাত্র 20 দিন পরেই জেনারেল আইয়ুব খান পুরো ক্ষমতাটাই নিজে নিয়ে নেন, এবং মোটামুটি তখন থেকে পাকিস্তানের গণতন্ত্র মাটিতে মিশে গেল। পাকিস্তানে আর গণতন্ত্র ফিরে আসতে অনেক দেরি হয়ে যায়। ততদিনে পাকিস্তান ভেঙে দুটুকরো হয়ে যায়, বাংলাদেশ নামে একটা নতুন স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে গেছে অলরেডি। সেগুলো
অন্যদিন আমরা না হয় আলাপ করব। তো এই এই আমাদের মূল ঐতিহাসিক যে আম, সত্যটা আমি তুলে ধরলাম, সেটা হলো যে একটা গোলমাল মারামারির মধ্যেই এই দুর্ঘটনাটা, দুঃখজনক ঘটনাটা ঘটে। আহ, শাহেদ আলী ছিলেন বঙ্গবন্ধু এবং আহ, তার দলেরই সমর্থন পুষ্ট বা তার দলেরই প্রেফার্ড স্পিকার। বিরোধী দলীয়রা তাকে নিতে চাচ্ছিল না, মানতে চাচ্ছিলেন না। তো সেই কারণে এটা হয় এবং পরবর্তীতে ক্ষমতা মানে ওই 58 সালের পর থেকে 71 সাল পর্যন্ত বা মূলত 72 সাল পর্যন্ত বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বঙ্গবন্ধু তো আর কখনো ক্ষমতায় বসেননি। ক্ষমতায় ছিল তার বিরোধী দল আইয়ুব খানের সামরিক ইস্কান্দার মির্জা, আইয়ুব খান, আহ, ইয়াহিয়া খান, এরা ছিল রাষ্ট্র ক্ষমতায়, যারা কিনা আওয়ামী লীগের প্রবল বিরোধী। এবং তারা একের পর এক, দিনের পর দিন, বছরের পর বছর বঙ্গবন্ধুকে নানান মামলা, এই মামলা সেই মামলা, এটা ওটা দিয়ে তাকে জেলে রেখেছে, তার বিরুদ্ধে বিচার হয়েছে, একের পর এক এটা ওটার মামলা হয়েছে, কিন্তু কোনোটাতেই কিন্তু এটা তারা প্রমাণ করতে পারেনি যে ওই দিন এই হত্যাকাণ্ডের সাথে বঙ্গবন্ধুর কোনো সংশ্লিষ্টতা ছিল, কিংবা তিনি নিজে করেছেন, কিংবা কাউকে উনি বলেছেন, কাউকে দিয়ে করিয়েছেন, এরকম কোনো কিছুই কিন্তু প্রমাণ করা যায়নি। কিন্তু আজ এত বছর পরেও আবার দেখা যাচ্ছে যে সেই কথাগুলো তুলে আনা হচ্ছে। মাঝে 80-র দশকে এরশাদের আমলে যখন বাংলাদেশে ফ্রিডম পার্টি নামে একটা পার্টির উদ্ভব হয়েছিল, এই দলটা সবসময় এই গল্পটা করতো, এই কথাটা বলতো যে বঙ্গবন্ধু চেয়ার দিয়ে পিটিয়ে শাহেদ আলীকে মেরে ফেলেছে, এই কথাটা ছড়াতো। এখন আমরা আবার সেই একই ন্যারেটিভের প্রচারণা দেখতে পাচ্ছি। আমার আশঙ্কার জায়গাটা হলো রাস্তাঘাটের একটা রাজনৈতিক দল একটা কিছু এরকম বলতেই পারে, আহ, যদিও তাদেরও দায়িত্ব নিয়েই বলা উচিত। কিন্তু আমরা এটা নাম থেকে বুঝতে পারছি মিম চত্বর ইউনিভার্সিটি অফ ঢাকা, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্র ছাত্রী, অনুমান করতে পারি তাদের। আহ, তারা এরকম একটা জিনিস ছড়াচ্ছে, যেটা নিয়ে আমার মনে হলো যে অন্তত নির্মোহভাবে ইতিহাসটা একটু তুলে আনা দরকার। তো আশা করি আহ, আমি সেই কাজটুকু করতে পেরেছি আমার সাধ্যমতো। আপনারা চাইলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত দিতে পারেন। এই আমার বক্তব্যের কোনো জায়গায় কোনো কমতি থাকলে বা কোথায় কোনো অস্পষ্টতা বা কোথাও কোনো ভুল ইনফরমেশন থাকলে সেগুলোকে সংশোধন করে দিতে পারেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, তাহলে আমি আরো বেশি ভিডিও বানাতে উৎসাহিত হব। আহ, আজ এ পর্যন্তই রাখছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। আবারও সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি।